শুভ বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আরও একটি সবার নতুন জন্য। ব্লগের জন্য। আজকে আমরা এখন আছি তিরুপতি বাস স্ট্যান্ডে, আর আমরা আজকে সকালে যাচ্ছি তিরুমালাতে। কালকে যেটা আপনাদেরকে বলেছিলাম, এখানে আমাদের যে বাসগুলো দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছি, এগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোই মেনলি যায়। তো এটা এসি বাস আছে, এসি বাসে 110 টাকা করে ভাড়া, আর এই বাসগুলোতে হচ্ছে 90 টাকা করে ভাড়া। আপ ডাউন যদি আপনি টিকিট কাটেন তাহলে 160 টাকা। আর এখান থেকে তিরুমালা যেতে মোটামুটি ওই 40-45 মিনিট মতন টাইম লাগবে আপনাদের। চলুন তাহলে আমরা বসে গেছি এখন গাড়িতে, যাওয়া যাক তিরুমালার উদ্দেশ্যে। এই যে সামনে আপনারা পর্বতটি দেখতে পাচ্ছেন, এই পর্বতের ওপরেই তিরুমালা অবস্থিত। আমাদেরকে এই পর্বতের ওপরে বাসে করে বা প্রাইভেট গাড়ি করে উঠতে হবে। তো এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এসেই ওপর দিকে উঠে যাচ্ছে। তো এই বাসে করে আমরা এই ব্রিজটি পার করার পরে একটি চেক পোস্ট আসবে। সেই চেক পোস্টে বাসটিরও চেক হবে এবং আপনাদের সবারই চেক হবে। যদি আপনাদের সাথে লাগেজ থাকে সেগুলো স্ক্যানিং হবে। তারপরে আপনারা চেক পোস্ট পার করে আপনাদের বাসটা আবার দাঁড়িয়ে থাকবে, ওই সেম বাসে আপনাদেরকে ওপরে উঠতে হবে। আগে আসুন, আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন আমি শেয়ার করব। দেখুন, আস্তে আস্তে আমরা এসেই গেলাম চেকিং পোস্টের কাছাকাছি। এই যে সামনে পাহাড়টি দেখতে পাচ্ছেন, পাহাড়ের ওপর একটি ব্রিজ আছে, এটি হচ্ছে নাবার রাস্তা। ওঠার রাস্তা আর নাবার রাস্তা এখানে দুটোই পৃথক। তো সাধারণত কখনো এখানে জ্যাম হয় না। তো আপনাদেরকে আমি যেটা অ্যাডভাইস দেবো, যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে বিষ্ণু কমপ্লেক্স আছে তিরুপতি স্টেশনের অপোজিটে, আর শ্রীনিবাস কমপ্লেক্স হচ্ছে বাস স্ট্যান্ডের অপোজিটে। তো আমি আপনাদেরকে অ্যাডভাইস দেব বিষ্ণু কমপ্লেক্স থেকে শ্রীনিবাস কমপ্লেক্সে চলে আসার জন্য স্পেশাল দর্শন টিকিটের। কারণ হচ্ছে বিষ্ণু কমপ্লেক্সে আপনার জায়গাটা খুব কম, সংকীর্ণ। সেই তুলনায় শ্রীনিবাস কমপ্লেক্সে জায়গাটা অনেকটা বেশি। অনেকটা জায়গা আছে যেখানে যদি আপনারা বাচ্চা সাথে থাকে বা যদি আপনাদের লাগেজও থাকে, সেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। অনেকটা জায়গা আছে, সেই তুলনায় আপনাদের অনেকটা সুবিধা হবে। কেউ যদি মনে করেন যে এই দর্শন আপনারা পায়ে হেঁটে করবেন, তারও ব্যবস্থা এখানে আছে এবং খুবই সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। আপনাদের কোনো রোদ্দুর গায়ে লাগবে না। যদি কোনো অসুবিধা হয়, বসার জায়গা করা আছে এবং পানীয় জলের এবং শৌচালয়ের সুব্যবস্থা এখানে করা আছে সকল দর্শনার্থীদের জন্য, যারা বিশেষ করে পায়ে হেঁটে ঈশ্বরের দর্শনের জন্য যাচ্ছেন। তো এই যে সামনে চেকপোস্টটি আছে, এই চেকপোস্ট থেকে একটু সামনে এগিয়ে গেলে একটি রাস্তা ডান হাতে ওপরে উঠে যায়, যার দৈর্ঘ্য প্রায় 9-9.5 কিলোমিটারের মতন, এবং আরেকটি আছে যার দৈর্ঘ্য প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের মতন। তো যদি আপনারা মনে করেন যে আপনারা পায়ে হেঁটে উঠবেন, তো এই দুটি রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তা আপনারা পছন্দ করতে পারেন। এবং আরেকটি সুবিধা এর মধ্যে আপনারা পাবেন, ধরুন আপনারা শ্রীনিবাস কমপ্লেক্সে লাইন দিলেন না বা বিষ্ণু কমপ্লেক্সে লাইন দিলেন না, অথবা আপনাদের কাছে স্পেশাল দর্শনের কোনো টিকিট নেই, সেক্ষেত্রে আপনারা এই যে হাঁটা পথে আপনারা দর্শনের জন্য যাচ্ছেন, কিছুটা হেঁটে উঠলেই আপনাদের জন্য স্পেশাল দর্শনের সুব্যবস্থা করা আছে। ওখান থেকে আপনাদেরকে টিকিট দিয়ে দেওয়া হবে। তো আপনাদের সেরকম কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না।
একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে তিরুপতি ওঠার জন্য পাহাড়ে একটি রাস্তা ব্যবহৃত হয় এবং নামার জন্য অন্যটি। তো আমরা এখন ওপরে ওঠার জন্য এই রাস্তাটি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেনটেন করা হয়, চারিদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তিরুপতি তিরুমালা দেবত্ব ট্রাস্ট দ্বারা এই সমগ্র পাহাড় এবং আশপাশের অঞ্চলে বেশ কিছু এলাকাতে তারা তাদের কন্ট্রোলে আছে এবং তারা এই যে বাস্তুতন্ত্র, এখানে কিন্তু প্রচুর রকমের জীবজন্তু এই জঙ্গলে বসবাস করেন, তাদেরকে সংরক্ষণ করা, তাদেরকে যাতে এই যে এত লাখ লাখ দর্শনার্থী প্রত্যেক দিন দর্শনের জন্য যাচ্ছে, সেই যাওয়া আসার পথে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেই সমস্ত কিছু দেখভাল কিন্তু এই ট্রাস্টই করে থাকেন। এই পর্বতটিকে স্থানীয় ভাষায় আলিপিলি পর্বত বা আলিপিলি মেরুট বলা হয়। কিন্তু তিরুমালা, এই যে তিরুমালা শব্দটির উৎপত্তি হচ্ছে একটি তামিল শব্দ থেকে। তিরু শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর মালা শব্দের অর্থ হচ্ছে পর্বত। এটি একটি তামিল শব্দ যেহেতু, কিন্তু এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো তামিল এবং অন্ধ্রপ্রদেশের দ্রাবিড় সভ্যতা এই মন্দিরটিকে অনেক সমৃদ্ধ করেছে। শুধু তাই নয়, আশেপাশে অঞ্চলে ঘুরে দেখলে আপনারা দেখতে পারবেন যে চোল সাম্রাজ্য যখন এখানে সর্বোচ্চ শিখরে ছিলেন, সেই সময় চোল সাম্রাজ্যের আধিপত্যে এখানে প্রচুর সুন্দর সুন্দর মন্দির এবং কারুকৃতি তৈরি হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল এবং সেইগুলোই এখনও সমানভাবে সংরক্ষিত আছে। আপনারা দক্ষিণ ভারতে যখনই আসবেন দেখবেন এখানকার মন্দিরগুলির ভাস্কর্য খুবই সুন্দর এবং প্রত্যেকটি নকশার একটি আলাদা আলাদা বর্ণনা আছে, যেগুলি যদি আপনারা মনে করেন উইকিপিডিয়া বা আপনারা ছবি তুলে সেগুলিকে সার্চ করলে গুগলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটি মূর্তির বা প্রত্যেকটি মন্দিরের বৈশিষ্ট্য কী আছে। আপনাদেরকে আগে বলবো, এখানকার মন্দিরগুলি এক একটি শহর বা এক একটি গ্রাম হিসাবে কিন্তু পূর্ণতা পেত কোনো সময়। তিরুমালা পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 980 মিটার বা 3200 ফুট ওপরে অবস্থিত এবং প্রায় 26.8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃত। পাহাড়গুলিকে ঘিরে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। এর সাথে সাথে এখানে 7টি পর্বতের শৃঙ্গ দেখা যায়: শেষাদ্রি, নীলাদ্রি, গুরুরাদ্রি, অঞ্জনাদ্রি, বিষ্ণুভদ্রি, নারায়ণভদ্রি এবং ভেঙ্কটাদ্রি বা ভেঙ্কটেশ্বর মন্দির। 7ম শৃঙ্গ হচ্ছে ভেঙ্কটাদ্রিতে অবস্থিত। তো আপনারা এই যে পর্বতে আসেন, এটা কিন্তু ভেঙ্কটেশ্বরের মন্দিরে ভেঙ্কটাদ্রি পর্বত শৃঙ্গের ওপরে অবস্থিত। তিরুপতি তিরুমালা ঘাট সড়কের 12 কিলোমিটার, অর্থাৎ তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব প্রায় 12 কিলোমিটারের মতন। এছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে বলি, প্রাচীন সাহিত্য অনুসারে তিরুপতিকে আদি বরাহ ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনারা সবাই জানেন বরাহদেব আমাদের নারায়ণের একটি অবতার, যিনি মেরু পরিবর্তন করেছিলেন। পুরাণগুলি এই স্থানটিকে বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি বরাহর সাথে যুক্ত করে। বরাহ পুরাণে ভেঙ্কটাদ্রি মেরু পর্বতের অংশ বলে মনে করা হয়, যা বিষ্ণুর আবাস বৈকুণ্ঠম থেকে তার গরুড় পর্বত দ্বারা পৃথিবীতে আনা হয়েছিল। 7টি শিখর আদি শেষের 7টি মাথা বা বৈকুণ্ঠের 7টি দরজার প্রতিনিধিত্ব করে। তিরুপতি তিরুমালাতে বেশ কিছু উৎসব পালন করা হয়ে থাকে, যার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে শ্রীভারী ব্রহ্মোৎসব। এটি তিরুমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির একটি, যেটি প্রত্যেক বছর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে
তিথি নক্ষত্র অনুযায়ী পালন করা হয়ে থাকে। এটি 9 দিনের বা তার কম সময়ের জন্য পালন করা হয়। এছাড়া এখানে বৈকুণ্ঠ একাদশী, যেদিন মনে করা হয় যে বৈকুণ্ঠ ধামের দ্বার খোলা হবে সকল ভক্তের উদ্দেশ্যে। এছাড়া রথসপ্তমী, যেটি পালন করা হয় ফেব্রুয়ারি মাসে, এবং আরেকটি মালায়াপ্পা, যখন ভেঙ্কটেশ্বরের শোভাযাত্রা দেবতা মালায়াপ্পাকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত 7টি ভিন্ন বহনে মন্দিরের চারপাশে শোভাযাত্রার জন্য নিয়ে যাওয়া হয়। এবং আরেকটি খুব ভালো বিষয় এখানে আমি বলবো, সেটি হচ্ছে রন্ধন প্রণালী এখানকার। আপনারা সবাই জানেন তিরুপতির লাড্ডু বিশেষভাবে সবার কাছে পরিচিত। এটি তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ। শুধু তিরুমালা তিরুপতির দেবস্থান এই পণ্যটি তৈরি এবং বিক্রি করে। আমিষ খাবার, অ্যালকোহল, ধূমপান এবং তামাক এখানে কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। তো আপনারা যদি কেউ ধূমপান বা মদ্যপান আসক্ত থাকেন, তারা যখন এখানে আসবেন তারা অবশ্যই এই দুটি জিনিসকে ত্যাগ করে তারপরে আসবেন। আপনারা যদি মনে করেন যে তিরুপতি থেকে তিরুমালায় গিয়ে থাকবেন, তার জন্য কিন্তু সুব্যবস্থা করা আছে। সব থেকে ভালো হয় আপনারা ট্রেন থেকে নেবে তিরুপতি তিরুমালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিন, তিরুপতিতে না স্টে করে। আপনারা শ্রীনিবাস কমপ্লেক্স বা বিষ্ণু কমপ্লেক্স থেকে আপনাদের স্পেশাল দর্শনের টিকিটটি নিয়ে নিন। এতে আপনাদের সুবিধা কি হবে, আপনারা 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে দর্শনটা করে নিতে পারবেন। আর যদি না নিতে পারেন তাহলে ওপরে গিয়ে জেনারেল লাইন দিতে পারেন, সেক্ষেত্রে 12 থেকে 15 ঘন্টা মিনিমাম আপনাদের টাইম লাগবে। তবে সেখানে খাওয়ার ব্যবস্থা এবং পানীয় জল বলুন, ওয়াশরুম বলুন, সমস্ত রকমের ব্যবস্থা সেখানে আছে, আপনাদের অসুবিধা হবে না। যদি আপনাদের কাছে একটু সময় কম থাকে, আপনারা একটু বেশি করে ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব বিষ্ণু কমপ্লেক্স বা শ্রীনিবাস কমপ্লেক্স থেকে আপনারা স্পেশাল দর্শনের টিকিটটি কালেক্ট করে ওখান থেকেই বাস ছাড়ে অথবা শেয়ারেবল ট্যাক্সি। আমি আপনাদেরকে সাজেস্ট করব শেয়ারেবল ট্যাক্সিটা নিয়ে নেওয়ার জন্য, কারণ শেয়ারেবল ট্যাক্সি আপনি যেখানে নামাতে বলবেন সেখানেই ওরা নামিয়ে দেবে বা তার কাছাকাছি কোনো স্টপে নামিয়ে দেবে। যেখানে বাস পার্টিকুলার যে বাস স্ট্যান্ড আছে, ওপরে 2টি বাস স্ট্যান্ড আছে, সেই 2টি বাস স্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি বাস স্ট্যান্ডে তারা আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে হয়তো অনেকটা দূর আপনাকে হেঁটে যেতে হতে পারে বা নতুন করে হয়তো গাড়ি ভাড়া করতে হতে পারে। তো আমার মনে হয় যে আপনারা যদি কোনো শেয়ারেবল ট্যাক্সি নিয়ে নেন সেটা আপনাদের জন্য ভালো হবে। তো ওপরে গিয়ে এসিও অফিসে যাবেন। এসিও অফিসে গেলে আপনাকে ঘর যে অ্যালটমেন্টস জায়গাটা আছে সেখানে ওরা আপনাকে দেখিয়ে দেবে। আপনাদের আধার কার্ড দিলে 50 টাকা থেকে ওখানে শুরু হয় ঘর, আপ টু 100, 200, 300, 1000-এর ওপরেও আছে। অ্যাকর্ডিং আপনাদের রিকোয়ারমেন্ট আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতন ঘর নিতে পারেন। ঘরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় ওখানকার। তো ওখানে আপনারা ফ্রেশ হয়ে আপনারা লাইন দিয়ে দিতে পারেন অথবা আপনারা আশপাশের জায়গাটা ঘুরেও দেখতে পারেন। চারিদিকটা এত সুন্দর, এত গ্রিনারি, দেখেই যেন মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর কি বলবো, আমাদের শহরের যে পলিউশন ভরা জীবন,
তার থেকে কয়েকটা দিনের জন্য এরকম পাহাড়ি অঞ্চল খুবই পছন্দ হয় আমাদের। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি প্রায় তিরুপতি তিরুমালা মন্দিরের কাছাকাছিতে, আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছিয়ে যাব। এই বাস স্ট্যান্ডে নামাবে বাস তিরুপতি থেকে এনে, এবং এই রাস্তা দিয়ে, সামনে এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে। ঠিক আছে, সামনেটায় হেঁটে চলে যেতে হবে। এখান থেকে 1/2 কিলোমিটার আমাদেরকে যেটা বললো স্পেশাল দর্শনের জন্য, আর যেটা ফ্রি দর্শন আছে সেটা 2 কিলোমিটার এখান থেকে। চলুন আগে যাই, গিয়ে দেখি কি হয়। জিজ্ঞেস করে করে যেতে হবে, খুব খচমটো রাস্তা দিয়ে এসে এখান থেকে ডান দিকে চলে আসবে। এই রাস্তাটা দিয়ে আসবেন, এসে এখান থেকে এই ডান দিকে এই রাস্তাটা দিয়ে আপনাকে আসতে হবে এই সার্কেলে। ওখান থেকেই আপনারা ঢুকতে পারবেন। আর এখানে অনেক কোয়ার্টার আছে, এই যে সাদা সাদা বিল্ডিংগুলো প্রচুর আছে। আপনারা যদি মনে করেন এখানে এসে থাকবেন, সেই ব্যবস্থা খুব ভালোভাবে আছে। আপনাদেরকে ফার্স্ট এখানে যে অফিস আছে, অ্যালটমেন্ট অফিস, সেই অ্যালটমেন্ট অফিসে এসে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। বললে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে এখানকার রুম বুকিং। পুরো একটা শহর পাহাড়টার উপর। ডান দিকে আসলেন, ডান দিকে এসে দেখবেন এরকম একটা চক পড়বে। এই চকটা থেকে এই সাইডে আপনার বাঁ সাইডে একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে। এই রাস্তা দিয়ে আপনাকে সোজা যেতে হবে, সোজা গিয়ে লাস্ট ডান দিকে আবার যেতে হবে। লাস্টে যে ডান দিকের রাস্তাটা থাকবে সেই রাস্তায় গিয়ে যেতে পারবেন। ওখানে ATGH সার্কেল আছে, ATGH সার্কেলে গিয়ে আপনাকে এই স্লিপটা দেখাতে হবে যেটি আপনি শ্রীনিবাস আবাসন থেকে কালেক্ট করেছিলেন। আর দেখুন রাস্তার দুপাশে অনেক হোটেল, মানে হোটেল না, এগুলো ধর্মশালা। তো এদের এখানে এসে এইগুলোকে বুকিং করলে আপনারা এখানে থাকতে পারেন। তবে চলুন যাওয়া যাক সামনের দিকে। ATG সার্কেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে আপনারা আসলেন, ওই রাস্তা দিয়ে সোজা আসলে আপনারা এই চকটা পাবেন। একটা রাস্তার নিচে নেমে যাচ্ছে,
একটা রাস্তা সোজা যাচ্ছে। আপনারা এই নিচে যে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়েই সোজা চলে যাবে। বাস স্ট্যান্ড থেকে এই যে এটিজি সার্কেল বা যে আমাদের যেখানে রিপোর্ট করতে হবে এটিজি সার্কেলে, তার ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটারের একটু বেশি। তো যদি আপনারা নিজের গাড়ি করে আসেন, মানে বুকিং করে, তাহলে আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে। আর যদি বাসে করে আসেন তাহলে আপনাদের ওখানে নামতে হবে, নেবে এটা নিতে আসতে। ফ্রি বাস সার্ভিস আছে, ফ্রি বাস সার্ভিসেও আপনারা আসতে পারেন, কিন্তু ওটা আপনাকে দেখে নিতে হবে ফ্রি বাস সার্ভিসটা। এইটা দেখছেন, এগুলো ফ্রি বাস। এই হচ্ছে বাস ফ্রি সার্ভিসে, এবং প্রচণ্ড ভিড় হয় এটাতে। খুব সুন্দর বাসের ডিজাইন। আর আমরা এই সামনের দিকে এগোচ্ছি। সামনে হচ্ছে ATGHL সার্কেল, এই সময়টা যেটা স্টপ বলে লেখা আছে। এখান থেকেই আমরা ডান দিকে যাব, আমাদের এখানে রিপোর্ট করতে হবে। এখানে পার্কিং লট, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন রাখবেন। রাস্তাটা পার করলেই আপনাদের এই ভিড়টা চোখে পড়বে। এটাই হচ্ছে ATGH সাইড। এখান থেকে আপনাদের রিপোর্ট করে ভেতরে ঢুকতে হবে। এখানে দেখছেন কত ভিড়। এই যে আপনাদের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এখন এই খাঁচার মধ্যে দিয়ে আপনাদেরকে মোটামুটি 4-4.5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। তো এখন এখানে আপনার পাখার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সমস্ত রকম ব্যবস্থা আছে। কিন্তু যেহেতু এটি স্পেশাল দর্শন, সেই জন্য এখন এখানে কোনো ভোগ বা প্রসাদের ব্যবস্থা কিন্তু নেই। আর সমস্ত দিকে এরকম কিন্তু মানে জালের মতন বেড়া দিয়ে ঘেরা। আপনাদেরকে এই ঘেরার মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে সামনের দিকে। তো চলুন, দর্শন হবে। কিন্তু দর্শন করার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ক্যামেরা ফোন আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কি সুন্দর বসার ব্যবস্থাও আছে, যারা পায়ের ব্যথা আছে বা অসুবিধা হয় তারা বসতে পারবে। আর এবং কলও ব্যবস্থা আছে, যেখান থেকে তারা পানীয় জল খেতে পারে, তো অসুবিধা হবে না। ফেন্স করা আছে, গরম আছে একটু, এটা সেকেন্ড ফেজ, অতটা অসুবিধা হবে না। জয় গোবিন্দা। এই দেখুন সবাই এখানে হল রুমে আছে, আমাদেরকেও এই হল রুমেই বসতে হবে। ফুড কাউন্টারও আছে এর মধ্যে, জলেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছুই হবে না। সব কাউন্টার আছে ওরা। ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি 4.5 ঘন্টার মতন দর্শন করতে লেগেছে। কিন্তু এরিয়াটা খুবই বড়, বিশাল এরিয়া। আপনার যদি পুরো এরিয়া ঘুরতে হয় তাহলে একটু সময় নিয়ে আসবেন, আর অনেকটা কষ্টই হবে দর্শনের জন্য, না হলে হবে না। কারণ অনেক লোক, অনেক ভিড়। যেহেতু আমাদের কাছে সর্বদর্শনের টিকিটটা কালকে আমরা পেয়ে গেছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে 4.5 ঘন্টার মধ্যে, না হলে আরও হয়তো টাইম লাগতো এটার জন্য। এদেরকে দেখায় কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়। ভেতরটা তো আপনাদেরকে দেখাতে পারি না, ফোন অ্যালাউড ছিল না। তবে অনেকক্ষণ পরে ফোন নেওয়া হয়েছে আমাদের থেকে, ওখানে কাউন্টার ছিল, সেই কাউন্টার থেকে। তো
মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। চলুন আমরা যাচ্ছি এখন মন্দিরটার সামনের দিকে আপনাদেরকে দেখাই। এখন 6:30 বাজে, আর আমরা এখন তিরুপতির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তিরুমালার বাস স্ট্যান্ড থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, তিরুমালায় দুটি বাস স্ট্যান্ড আছে, একটা বালাজি বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে তিরুপতি বাস স্ট্যান্ড, যেটা নিচে মন্দিরের সামনে, আরেকটা একটু ওপরে মন্দির থেকে। তো মোটামুটি আমাদের 4 থেকে 4.5 ঘন্টা মতন টাইম লেগেছিল দর্শনের জন্য। তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা অ্যালাউড ছিল না আর ফোন জমা ছিল সেই সময়, তো ভিডিও করা যায়নি। আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কী করবেন না করবেন আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এই যে এত সুন্দর লাইটিং, এইটা দেখে আমার কলকাতার পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে এত সুন্দরভাবে লাইটিং করা হয় চারিদিকটা। কারণ হচ্ছে এখানেও উৎসবের মহল এখন, যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটি উৎসব পালন করা হয়, তো সেই উৎসবের জন্যই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা, আলোয় রোশনিতে ভরা, খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো, সারা পাহাড়টাই যেন আলোর সাথে মুড়ে দেওয়া হয়েছে। আসুন তাহলে এইবার আপনাদেরকে এই তিরুপতি তিরুমালার পুরো ইতিহাসটাই একবার জানিয়ে দিই। তিরুমালা সম্পর্কে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। একটি কিংবদন্তি অনুসারে দাপর যুগে বিষ্ণুর দাস আদিশেষ বায়ুর সঙ্গে একটি যুদ্ধে পরাজিত হয়ে মরতে গিয়ে শেষাচলম পর্বতমালায় অবস্থান করেছিলেন। পুরাণ অনুসারে তিরুমালা হল আদি বরাহ ক্ষেত্র। অসুর হিরণ্যককে বধ করার পর আদি বরাহ এই পর্বতে অবস্থান করেছিলেন। তবে বেঙ্কটেশ্বর তিরুমালা মন্দির সম্পর্কে একাধিক প্রচলিত কিংবদন্তি আছে। এর মধ্যে একটি আপনাদেরকে আমি বলি, কলিযুগে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 দেবতার মধ্যে কে সবথেকে বেশি জ্ঞানী বা শ্রেষ্ঠ তার নির্ণয় করতে দেবর্ষি নারদ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে অনেক ঋষিরা এসেছিলেন। ত্রিমূর্তিকে পরীক্ষা করার জন্য তারা ঋষি ভৃক্ষকে প্রেরণ করেন, পাঠায় যে যাও তুমি ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে যাও, গিয়ে পরীক্ষা করো যে কে সবথেকে বেশি জ্ঞানী বা কে সবথেকে বেশি শ্রেষ্ঠ। তো ভৃঙ্গু প্রথমে ব্রহ্মার কাছে যান এবং পরে শিবের কাছে যান, কিন্তু তারা কেউই তার দিকে অতটা দৃষ্টিপাত করেন না বা তাকে কোনো গুরুত্ব দেন না। এই দেখে ভৃঙ্গু গেলেন হচ্ছে বিষ্ণুর কাছে। বিষ্ণু একইভাবে ভৃঙ্গুকে অপেক্ষা করলেন, বলে না না তোমার সাথে আমার বেশি কথা বলার দরকার নেই, আমি তোমাকে চিনি না। তাতে ভৃঙ্গু খুব ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ক্ষুব্ধ হয়ে বিষ্ণুর বক্ষতলে লাথি মেরেছিলেন, মানে বুকে লাথি মেরেছিলেন। কিন্তু বিষ্ণু তাতে কোনো রকম রাগ করলেন না, বরং ঋষিকে শান্ত করার জন্য তার পায়ের হাত বুলিয়ে দিলেন এবং সেই অছিলায় ভৃঙ্গুর পায়ে স্থিত তার অহংকারের প্রতীক তৃতীয় চক্ষুটি বের করে নিলেন। অর্থাৎ আমাদের যে অহংকার আছে, সেই অহংকারকে যার প্রতি আমরা অহংকার দেখাই, সে যদি সেটাকে ক্ষমা করে সেই ক্ষমাটাকে আমাদেরকে দেখায়, তখন আমাদের নিজেদেরই লজ্জা লাগে যে আমরা কতটা ভুল করেছি। তো সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে কি আছে, তার পাশে যে তার ধরম পত্নী ছিলেন শ্রীলক্ষ্মী, তিনি তাতে কিন্তু খুবই অপমানিত হলেন। স্বাভাবিক ব্যাপার, স্বামীকে অপমান করেছে, তার বুকে লাথি মেরেছে, তো স্ত্রী তো রাগ করবেই। তো এই রাগ করে শ্রীলক্ষ্মী তিনি বৈকুণ্ঠ ত্যাগ করেন এবং মর্ত্যলোকে কোলহাপুরে গিয়ে ধ্যানে বসলেন। শ্রী বিষ্ণু শ্রীনিবাসন নাম নিয়ে, মানে মনুষ্য রূপে এসে বৈকুণ্ঠ ত্যাগ করে তিরুমালা তিরুপতি
যে স্থান এখন আছে সেখানে তিনিও ধ্যানে বসলেন। শ্রীনিবাসের কথা জানতে পেরে লক্ষ্মী শিব ও ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যে আপনারা এনাকে আবার বৈকুণ্ঠে ফেরত নিয়ে আসুন। তখন শিব ও ব্রহ্মা গাভী ও বাছুরের বেশ ধারণ করেন। লক্ষ্মী সেই গাভী ও বাছুরটিকে তিরুমালার তৎকালীন অধিপতি চোল রাজার কাছে বিক্রি করে দেন। গাভীটি রোজ চড়তে গিয়ে শ্রীনিবাসকে দুধ খাওয়াতে। একদিন রাজভৃত্য রাখাল সেটি দেখতে পেয়ে রেগে গাভীটিকে আঘাত করলেন, কিন্তু শ্রীনিবাস সেই আঘাত নিজের ওপর গ্রহণ করলেন। এই কাজে ক্রুদ্ধ হয়ে শ্রীনিবাস চোল রাজাকে অভিশাপ দিলেন যে ভৃত্যর পাপের ভোগী তার প্রভু চোল রাজা অসুরে পরিণত হবেন। রাজা শ্রীনিবাসনের কাছে ক্ষমা চাইলেন। শ্রীনিবাসন জানালেন পরজন্মে চোল রাজা আকাশ রাজার রূপে জন্মগ্রহণ করবেন এবং তার কন্যা পদ্মাবতীর সঙ্গে শ্রীনিবাসনের বিয়ে দিতে হবে। এরপর শ্রীনিবাস তিরুমালা তার মা বকুলা দেবীর কাছে গিয়ে কিছুদিন বাস করলেন। চোল রাজা এই বকুলা দেবী হচ্ছেন শ্রী বিষ্ণুর দ্বিতীয় মা। এর আগে যখন শ্রী বিষ্ণু কলিযুগে দাপর যুগে জন্মেছিলেন সেই সময় তার মা ছিলেন দেবকী। তো এখানেই আমরা শেষ করছি। পরবর্তী পর্বটা নিয়ে আসবে এবং তখন আপনাদের সাথে সমস্ত কথা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে এখানেই শেষ হোক আজকের পর্বটা। ধন্যবাদ আপনাদেরকে।